আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের এই লাইভ ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্যাপশন দেখে বুঝতে পারতেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রবলেম সলভিং ম্যারাথন ক্লাস 1 তোমরা অনেকেই বলেছো এবং আমরা তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষার পরে তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য প্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলের জন্য এবং ইংলিশের জন্য সি ইউনিটের জন্য তোমাদের জন্য কিছু ক্লাস থাকবে। যে ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন টাইপটা কেমন হবে সি ইউনিটে সেটা বুঝতে পারবা। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা কিনা হচ্ছে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও এবং তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসে শেয়ার করে দাও যেন সবাই মিলে ক্লাসটা করতে পারে। এটা সবার জন্য উন্মুক্ত এবং সবার আগে একটু বলবা যে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবা। তো সবাই একটু আচ্ছা, তোমরা সি ইউনিটে যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। এবং সি ইউনিটে তোমরা সবাই খুব ভালো করে জানো যে এখানে ইংলিশ 40 মার্কসের হবে এবং প্রবলেম সলভিং কত, 30। হ্যাঁ, তার মানে 30 মার্কস এবং রিলিজ স্কেলও 30 মার্কস। এবং এখানে কিন্তু কোশ্চেন থাকবে হচ্ছে 15টা করে, মানে 15টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা মার্কস 2 করে। এখন কথা হচ্ছে যে যে ধরনের ম্যাথগুলো আছে শর্টকাট মেথডে অঙ্কগুলো করবা এবং অতি অল্প সময়ের ভিতরে 2 মার্কস তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো সি ইউনিটে যারা আবেদন করেছো তারা ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইডটা হচ্ছে এখানে যারা ম্যাথ ভালো পারো, যারা ম্যাথে অনেক ভালো পারো, এক্সপার্ট, তারা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে আনসার করতে পারবা। ঠিক আছে, তো অনেকে আছে ম্যাথটা খুবই কাঁচা বা এরকম থাকে, প্র্যাকটিস করার মাধ্যমে তোমার এটা জিনিসটা চলে আসবে। এবং 9 তারিখে তোমার কিন্তু পরীক্ষা, 9 তারিখে তোমাদের পরীক্ষা। এটার যতটুকু সময় তোমার, আজকে 4 তারিখ, আগামীকালকে 5 তারিখ, যতটুকু সময় তোমার আছে শুধু রিভিশন দাও, গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবকিছু ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমেই তোমাদের রাফিক ভাই তোমাদের প্রবলেম সলভিং ক্লাসটা আজকে নিবে এবং সে হচ্ছে যে আহ, সে ম্যানেজমেন্টে, তোমরা সবাই ওনাকে খুব ভালো করে চিনো। ঠিক আছে, অলরেডি একটা ক্লাস নিয়ে ফেলছে, ও জানে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে রাফিক, শুরু করতে হবে তাহলে। সাউন্ড তো ঠিক আছে, অবশ্যই সাউন্ড না ঠিক থাকে উপায় নাই, স্মুথ আছে। হ্যাঁ, ওকে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। অলরেডি জুয়েল ভাই আমার পরিচয় দিয়ে ফেলছে, তারপর আমি বলতেছি আমি রাফিক, ম্যানেজমেন্ট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে প্রবলেম সলভিং এর ম্যারাথন ক্লাস। আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো আজকে ক্লাসটা যদি করে ফেলো, এখানে যতগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে, আশা করি প্রত্যেকটা টপিকের একটা তুমি ওভারভিউ পাবা এবং এই টপিক থেকে কোনো যদি কোশ্চেন এসে থাকে তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, তো সবাই খাতা কলম সাথে ক্যালকুলেটর নিয়ে বসবা, যেহেতু সিইউতে ক্যালকুলেটর এলাও, এখানে তুমি 100 MS এর ক্যালকুলেটর নিয়ে আসতে পারবা। ঠিক আছে, তো ওকে, আমরা এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে। দেখো, প্রথমে মৌলিক সংখ্যা বা সংখ্যা পদ্ধতি নিয়ে যে এই রেডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করানো হবে আজকে। হ্যাঁ, প্রথমে বলছে দেখো 43 এবং 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, 3, 7, 4 নাকি 6, কত হবে? এখন এখানে একটা জিনিস ক্লিয়ার করার বিষয়, সেটা হচ্ছে যদি মধ্যে বলে, যদি মধ্যে বলে তাহলে কি হবে এবং যদি পর্যন্ত বলে তাহলে কি হবে। হ্যাঁ, এই দুটা বিষয় একটু তোমাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, যে 43 এবং 60 এর মধ্যে বলছে। তাহলে মধ্যে যদি হয় তাহলে 43 বাদ যাবে, 43 এর পরে যে কয়টা হবে সেটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 43 এর পরে দেখো কি কি আছে। 47 আছে, তারপরে কি হবে, 48 হবে না, 49 হবে না, 50 হবে না, 51 হবে না, হ্যাঁ 53 হবে। তারপরে কি হবে, 54 হবে না, 55 হবে না, 56 হবে না, 57 হবে, তাই না? তাহলে দেখো এখানে কি হচ্ছে, 3টা আসতেছে, তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, 3 হবে। ঠিক আছে, আমার 59 হবে, 57 হচ্ছে আমার কি যাবে, ভাগ যাবে, 57 যৌগিক সংখ্যা 59 হবে। তো 3টা, 1, 2, 3টা, আমার রাইট অ্যান্সার 3টা হবে। তাহলে মধ্যে যদি বলে তাহলে কি হবে,
মধ্যে বললে এটা বাদ যাবে, যদি পর্যন্ত বলতো তাহলে কি হইতো, এটা সহ কাউন্ট হইতো, ঠিক আছে, এটা সহ কাউন্ট হইতো। নাইমুল ইসলাম আসিফ 3টি বলছো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখো এখন নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কোনটি মৌলিক সংখ্যা? দেখো তো এখানে কোনটি মৌলিক সংখ্যা, 24, 29, 30, 28। আচ্ছা, আর একটু যারা একদমই নতুন, হ্যাঁ তাদের ক্ষেত্রে বলি মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলোকে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে না, হ্যাঁ ওই সংখ্যাটাকে ভাঙতে পারবে না, এটা সহজ কথা। আর তোমার বইয়ের ভাষা আছে যে এক এবং ওই সংখ্যা ছাড়া তার আর কোনো উৎপাদক নেই, সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এক এবং সেই সংখ্যা ছাড়া তার আর কোনো অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর নাই, সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি, ঠিক আছে। হ্যাঁ, যেমন হচ্ছে 5, 3 এগুলো। দেখো তুমি 3, এটাকে যদি ভাঙো 1 এবং 3 এই দুইটা ছাড়া আর কোনো সংখ্যা পাবা না, এই কারণে 3 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, 3 কি মৌলিক সংখ্যা। আবার দেখো 8, এটা দেখো 1 গুণ 8 লিখতে পারবা, আবার 2 গুণ 4 লিখতে পারবা, ঠিক আছে। তাহলে এই যে 2, 4, 8, 1 এগুলো একটা কি তার উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এগুলো এক ছাড়াও অন্যান্য ফ্যাক্টর আছে, এই কারণে এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা, এগুলোকে কি বলে, যৌগিক সংখ্যা। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি আনসার আসতেছে 29 হবে, হ্যাঁ 29 হবে। নেক্সট, দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল হচ্ছে 72, ছোট সংখ্যাটি কত? দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 17 এবং গুণফল হচ্ছে 72, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? এটা তুমি কিভাবে করবা, ধরে নিতে হবে দুইটি সংখ্যা, ধরো একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, তাহলে এদের যোগফল কত হবে, x প্লাস ওয়াই, দিস ইকুয়াল টু কত, 17। হ্যাঁ, তারপরে কি বলছে, গুণফল 72, তাহলে গুণফল মানে কি, xy, দিস ইকুয়াল টু 72। এখান থেকে তোমার কি বের করতে হবে, আনসারটা বের করতে হবে, এক্স বা ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। কিভাবে বের করবা, তুমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেলো, অথবা এবির ফর্মুলা থেকেও করতে পারবা। হ্যাঁ, এবির ফর্মুলা থেকে ডিরেক্ট করতে পারবা। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানো তুমি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, ঠিক আছে 4ab। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 17, 17 এর উপর স্কোয়ার করো মাইনাস, আচ্ছা ইংরেজিতে লিখে ফেলছি, আচ্ছা এখানে তো ইংরেজি লিখে ফেলছি, তাহলে এখানে 17 লিখি। হ্যাঁ, 17 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 72। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, ক্যালকুলেশন করলে আসবে 17 স্কোয়ার করলে 299 মাইনাস হচ্ছে 4 ইন্টু 72 ইকুয়াল টু 288, 299 থেকে 200 দিলে 1 আসে। হ্যাঁ, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1, দিস ইকুয়াল টু 1 আসবে। হ্যাঁ, তাহলে এইটা আমার কি আসছে দেখো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত পাইছি, 17, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি পাইছি 1। এখন এই দুইটা থেকে আমার, হ্যাঁ ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। দেখো হ্যাঁ, এখন দেখো খেয়াল করো, আমি এই দুটো ইকুয়েশন একটু ইরেজ করে দিলাম। এখন এই দুটো ইকুয়েশন পাইছি কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 17 ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ছিল 1। এখন এটাকে তুমি কি করো, একটু যোগ করো, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, কি হবে 2x ইকুয়াল টু 18, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কি হবে 18 ডিভাইড বাই 2, দিস ইকুয়াল টু 9। হ্যাঁ, কি হবে 9 হবে। এখন শিওর, আচ্ছা, আমি আমি একটু ঢুকতে যাচ্ছি, মানে অঙ্কটা দেখে আমি আর লুপ সামলাতে পারলাম না, বুঝছো। অঙ্কটা দেখে, যদিও রাফিক এটা জানে, তারপরে তোমাদের একটু বিস্তারিত পড়াচ্ছে আর কি। মানে অঙ্কটা দেখার পরে লুপ সামলাতে পারলাম না, কারণ হচ্ছে আমি এখানেই ছিলাম। তো এই অঙ্কটাকে একটু রাফিক আমি তাহলে একটু ইয়ে করি। তোমাদের এই অঙ্কটার কারণে আসছে আমি, রাফিকও বুঝাবে তোমাকে। জাস্ট আমার এটা মনে আছে, আমি একটা শর্ট টেকনিক তোমাদের দিচ্ছি, যেহেতু অল্প সময়ের মধ্যে। রাফিক কিন্তু আমার থেকে আরো ভালো বুঝে, আরো ভালো জানে সে, মানে আমি একটু ছোট মানুষ, যা জিনিসটা একটু বলি। দুইটা সংখ্যার যোগফল 17 এবং গুণফল হচ্ছে কত, 72। তো আমরা একটা কাজ করতে পারি পরীক্ষার হলে, সেটা হচ্ছে একটা অপশন টেস্টের মাধ্যমে করা যায় এটা।
যেমন এখানে গুণফল কত 72 আছে। তো এমন দুইটা সংখ্যা যাদের গুণফল 72 হয়, যেমন হচ্ছে আমরা যদি বলি যে 8 নং কত, 8 নং 72, তাই না? জিনিসটা যদি এরকম হয়, 8 নং যদি 72 হয়, 9 এর সাথে আবার 8 যোগ করলে কিন্তু আবার 17 আসে। ঠিক আছে, মানে একদমই অল্প সময়ের মধ্যে যেটা করা যায় আর কি। তাহলে এখানে বলছে ছোট সংখ্যা কত, যেহেতু সংখ্যা হচ্ছে 8 এবং 9, তাহলে ছোট সংখ্যা তো 8ই আসতেছে নাকি? ঠিক আছে, সঠিক উত্তর তাহলে এখানে কি 8ই আসতেছে। এইভাবে করে উত্তর করা যায়। ঠিক আছে, তো তোমাদেরকে এটা কেন বোঝাচ্ছে জানো? তোমাদের অনেকে মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই এত বড় করে কেন, কারণ হচ্ছে তুমি জানো জিনিসটা বুঝতে পারো, মানে বেসিকটা ক্লিয়ার হয়। ঠিক আছে, শর্টকাট করলে হয়তো অনেকে তোমরা বুঝতে পারবে না। এখন যারা সবাই তো এক সেম বুঝবে না, সেক্ষেত্রে ওই কিন্তু একটু ব্রড সেন্সে যাচ্ছে, যেন এই টাইপের আরো অসংখ্য অঙ্ক আসলে যেন তুমি এইভাবে ক্যালকুলেশন করে করতে পারো। সবাই তো শর্ট টেকনিক ওইভাবে করে করতে পারবে না। এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি লুপ সামলাতে পারি নাই, সরি ক্লাসে ঢোকার জন্য। তোমাদের জুয়েল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। দেখো অপশন টেস্ট করে কিন্তু করা যায়, অনেকেই অনেক সহজে এগুলো করতে পারে। তো যারা অপশন টেস্টের মাধ্যমে পারবা তারা করবা, আর যারা অপশন টেস্ট করে বুঝতে পারবে না তারা ব্রড নিয়মে যাবে আর কি। ঠিক আছে, এখন 9, এখন তুমি 17 থেকে তুমি 9 বাদ দাও, তাহলে কি হয়ে যাবে? 8 বের হয়ে যাবে। 17 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে আমার রাইট আনসার 8 আসবে, এটাও পারবা। হ্যাঁ, এখন আসি নেক্সট। 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে এইটার আমার আগে দেখো তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কোনটা হবে? 3 2 1 0 হচ্ছে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1 0 2 3। এখন এটা বিয়োগফল করো, তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেকে কি করবে? 0 1 2 3 দিবে, দিয়ে এখানে ভুলটা করবে। ঠিক আছে, তাহলে তুমি অ্যাকচুয়ালি এটা দিয়ে করতে পারবা, কারণ যদি তুমি জিরোটা সামনে দাও, 0 1 2 3 দাও, তাহলে এখানে আমার জিরোটা কাউন্ট হবে না, শুধু 123 হবে, তাহলে এটা আমার ক্ষুদ্রতম সংখ্যা হবে না। এই কারণে 1 আগে দিতে হবে, তারপরে 0 দিতে হবে। ঠিক আছে, তাহলে 3 2 1 0 মাইনাস হচ্ছে 1 0 2 3, এটা কত আসতেছে? 2187। 2187, রাইট আনসার হচ্ছে ডি। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসি নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নিচের কোন সংখ্যাটি 3 এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, 3 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়ার সিস্টেমটা হচ্ছে, আমার সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এটার ক্ষেত্রে দেখো 2 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 7 প্লাস 3। এখন এটাকে তুমি কি করবা? যোগ করে দেখো এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, অথবা এমনিই বোঝা যাচ্ছে আমি 3 দ্বারা ভাগ করলে ভাগ যাবে কিনা। অবশ্যই যাবে। এবং এটাকে দেখো 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, যাবে। দেখো ইজিলি হবে, রাইট আনসার সি। এটা যোগ করে দেখবে, এটাকে 3 দ্বারা ভাগ যাবে এবং 9 দ্বারাও ভাগ যাবে। ঠিক আছে, একদম ইজি এগুলো। নেক্সট, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, অমূলদ এবং মূলদের বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা ইংরেজিতে রেশনাল বা ইররেশনাল বলে থাকি। এখন দেখো অমূলদ আর মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা আছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এগুলোকে বলে। হ্যাঁ, তাহলে দেখো আর যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এগুলোকে অমূলদ সংখ্যা বলে। এখন দেখো এটা হচ্ছে 4, এটা পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ ইন্টিজার নাম্বার, এন্ড এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন আমি কিভাবে করব? দেখো 40/10 দিলেও কিন্তু আমার 4 পাওয়া যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা, √16/9 এটাকে আমি যদি করি, দেখো √16/9, তাহলে আমার 4/3 আসে, তাহলে এটা আমার কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আবার দেখো কিউবিক রুট 64/8, কিউবিক রুট 64/8। আচ্ছা, কিউবিক রুট 64 মানে কত? কতর উপর কিউব করলে 64 হয়? দেখো তো, 4। তাহলে কিউবিক রুট যদি আমি 4 করি, কিউবিক রুট 64 করলে 4 আসে এবং এখানে 2 আসে, তাহলে 4/2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাও আমার একটা মূলদ সংখ্যা। বাট ডি নাম্বারটা দেখো 3/√2, 3/√2, এই যে √2 কিন্তু অমূলদ সংখ্যা, কারণ √2 এটাকে তুমি ক্যালকুলেটর করে রাখো, কত আসবে? 1.4142 ডট 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 চলতেই থাকবে। সো এটা হচ্ছে আমার কি একটা অমূলদ সংখ্যা। নিচের কোনটা অমূলদ সংখ্যা? রাইট আনসার আসছে ডি নাম্বার। ওকে, সবাই আনসার করছো ডি। মেহরুন্নেসা ডি, রাহাতুদ্দিন ডি, নফিজা নাবিলা ডি, কানিস ফাতেমা ডি, ফাহমিদা ইমার ডি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসি এখন নেক্সটে। হ্যাঁ, কোনটি মৌলিক সংখ্যা নয়?
দেখো এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয়, তার মানে কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এখন দেখো কোনটাকে ভাগ যাচ্ছে, একদম এখান থেকে দেখো তো কোনটা যৌগিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় বলো। তাহলে দেখো এখানে আমার এই যে 221 সংখ্যাটাকে এটাকে 17 দ্বারা ভাগ যাচ্ছে, 17 বা 13 দ্বারা ভাগ যাচ্ছে। 17 দ্বারা ভাগ করলে 13 আসবে, 13 দ্বারা ভাগ করলে 17 আসবে, ঠিক আছে। তার মানে আমার এটা হবে রাইট আনসার। ওকে, নেক্সট দেখো দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়, সংখ্যা দুটি কত? এটাও তুমি অপশন টেস্ট করতে পারবা, ঠিক আছে। কোনটা দিয়ে মিলতেছে দেখো, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক, এই যে দেখো 7 - 3 বিয়োগফল করো কত আসে 4, এটার অর্ধেক করো মানে কি 2 দিয়ে ভাগ করো তাহলে 2, অর্ধেক হচ্ছে 2, এই যে অর্ধেক 2 মিলছে। বড় সংখ্যাটির সঙ্গে এই যে বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, ছোট সংখ্যা কত 3, 3 গুণ 2 দ্বিগুণ যোগ করলে যোগফল হয় দেখো কত 13 হয়। 7 3 কত লেখছে এটা, ছোট সংখ্যার দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে 3 দুগুণ 6, হ্যাঁ 7 6 13 হয়, দেখো 13 হয়, ঠিক আছে, মিলে গেছে। তার মানে এটা হবে রাইট আনসার। তো এইরকম ক্ষেত্রে তুমি কিন্তু অপশন টেস্ট করে ইজিলি আনসার গুলো ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে। আবার তুমি এটা মূল নিয়মে যেভাবে শিখাই দিলাম, হ্যাঁ এইভাবে আবার মূল নিয়মে কিন্তু বের করতে পারবা। যদি রিটেনে আসে সেক্ষেত্রে ওইটা মূল নিয়ম করার দরকার পড়ে। যেমন ধরো বিয়োগফলের দুটি সংখ্যা x আর y ধরে নিলা, তাহলে বিয়োগফল অর্ধেক মানে কি x বাই y মাইনাস ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 2, এখান থেকে x মাইনাস y ইকুয়াল টু কত 4, ইকুয়েশন নাম্বার 1। আবার কি করবা, বড় সংখ্যাটির সঙ্গে বড় সংখ্যা হচ্ছে x, x এর সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ তার মানে 2y যোগ করলে কত হয় 13 হয়, ইকুয়েশন নাম্বার 2। এই দুইটা ইকুয়েশন এখন ইকুয়েশন সলভের যে তিনটা রুলস আছে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এই তিনটার যে কোনো একটা দিয়ে সলভ করতে পারবা এটা রিটেনের ক্ষেত্রে। বাকি অপশন টেস্ট করে তুমি ইজিলি মিলাইতে পারবা। হ্যাঁ এটার চাইতে অপশন টেস্ট অনেক 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 বেটার, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে বলো। হ্যাঁ ওকে, এখন আসি নেক্সট কোশ্চেন। হ্যাঁ 320-এর 75%-এর 5% সমান কত হবে? 375-এর, হ্যাঁ 320-এর 75%-এর 5% সমান কত? এখন অনেকে ডাবল পার্সেন্টেজ দেখে ভয় খেয়ে যাবা, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। তুমি আগে 320-এর 75% বের করো। 320-এর কত 75%, পার্সেন্ট উঠে গেলে কি হবে 100 দ্বারা ভাগ হবে। তুমি যদি একবারে ক্যালকুলেশন করতে চাও এইটার আবার 5% দিবা, তাহলে 5% মানে কি 5 উঠে যায় 100 দ্বারা ভাগ হবে, পার্সেন্টেজ উঠে যায়, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করে একবারে আনসার বের হয়ে যাবে। হ্যাঁ সিইউতে কি রিটার্ন আসে? না না, রিটার্ন কেন আসবে, জাস্ট শর্টকাট মনে না থাকলে তুমি ওই সিস্টেমে করতে পারবা, যেহেতু 2 মার্কস। হ্যাঁ একটু তো সময় দিতে হবে আনসার বের করার জন্য। তাহলে এটার আনসার আসতেছে 12, ঠিক আছে। রাইট আনসার কি হবে 12 হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সবাই সুন্দরভাবে আনসার করতেছো। এখন দেখো মিস্টার এক্স তার সম্পদের 58% স্ত্রীকে, 12% ছেলেকে দিছে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত টাকা? ঠিক আছে, এটা কিভাবে করবা দেখো, 58% স্ত্রীকে দিছে এবং 12% ছেলেকে দিছে, তাহলে টোটাল সে অলরেডি দিয়ে ফেলছে কতটুকু, 58 এবং 12 যোগ করো 70%, সে 70% দিয়ে ফেলছে। হ্যাঁ তাহলে বাকি থাকে কতটুকু, আর বাকি থাকে কত বলো তো,
বাকি থাকে আর 30%। 100 থেকে 70 বাদ দাও, তাহলে আর 30% বাকি থাকে। এই 30% সম্পত্তি তিনি কত টাকা সমমূল্যের, 7,20,000 টাকা সমমূল্যের মেয়েকে দিছেন, ঠিক আছে? তাহলে 7,20,000 এটা অ্যাকচুয়ালি কিসের, এটা এই 30%-এর দাম না? তাহলে আমি দেখো তোমাকে শিখাইছি দেখো 30%-এর মূল্য হচ্ছে আমার 7,20,000, 7,20,000, ঠিক আছে? যারা আমার আগে শতকরা বা লাভ ক্ষতি অঙ্কগুলো করছো এই সিস্টেমে দেখছো, তাদের 1%-এর দাম কত? 7,20,000 ভাগ হচ্ছে 30। অতএব আমার 100%, আমার সমগ্র সম্পত্তি মানে কি 100% না? তো 100%-এর দাম বের করতে হবে। 7,20,000 গুণ 100 ডিভাইড বাই 30, এটা হবে আমার আনসার। দেখো তো কত আসে। 7,20,000 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু এই যে রাইট আনসার হচ্ছে ক নাম্বার। ওকে, সোমাইয়া বিনতে মাসুদ এ বলছো, হালিমা সাদিয়া এ বলছো, হাবিবা রহমান এ বলছো, আরমান চৌধুরী ক বলছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস অল অফ ইউ। এখন আসি নেক্সট। দেখো মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে 15%। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 4,600 টাকার মিষ্টি বিক্রয় করলে তার ভ্যাটের পরিমাণ কত? সে ভ্যাট সহ 4,600 টাকার মিষ্টি বিক্রি করছে, ঠিক আছে? ভ্যাট কতটুকু? 15% ভ্যাট। দেখো এটা একদম ইজিলি করা যাবে। অনেকে করবে দেখো এরকম ধরে যে আমি টোটাল যে মিষ্টির দাম সেটা ধরবে এক্স, তারপরে এক্স এর 15% ভ্যাট, এক্স এর 15% ভ্যাট ইকুয়াল টু হচ্ছে 4,600। এইভাবে এখান থেকেও তুমি এক্স এর ভ্যালুটা বের করলে মান বের হয়ে যাবে। বাট এটা আমি মনে করি লেংদি প্রসেস। এটা শর্টকাট কিভাবে? এটা হচ্ছে আমার মূল হচ্ছে 100% কি আমার মিষ্টির দাম এবং 15% কি 15% হচ্ছে আমার ভ্যাট। এই টোটাল কত হয়েছে? আমার টোটাল হচ্ছে 4,600 টাকা হয়েছে। তার মানে আমার হলো 115% হচ্ছে 4,600। এখান থেকে আমার 100%টা বের করতে হবে। অতএব 1% ইকুয়াল টু কত হবে? 4,600 ভাগ হচ্ছে 115। অতএব 100% ইকুয়াল টু কি হবে? 4,600 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই 115। এটা বের করো তাহলেই হয়ে যাবে। একদম কয়েক সেকেন্ডের মধ্যে আনসার বের করতে পারবা। হ্যাঁ, 4,600 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 115 দিস ইকুয়াল টু 4,000। কত আসতেছে? 4,000 টাকা। এই যে 4,000 কোথায়? 4,000 আমার কি? এটা মিষ্টির দাম। চাইছে কি ভ্যাটের পরিমাণ কত? আচ্ছা, ভ্যাটের পরিমাণ যদি চাই এটা আরো সহজ। যেহেতু তুমি কি বের করে ফেলছো, মিষ্টির দাম বের করে ফেলছো, এখন টোটাল 4,600 থেকে 4,000 বাদ দিলে 600 টাকা আসে। বাট একবারে যদি করতে চাও, একবারে করতে চাইলে দেখো আরো একটা ইজি টেকনিক আছে। তুমি 100% না বের করে 50% বের করবা। দেখো 115% ইকুয়াল টু কত? 4,600। অতএব 1% ইকুয়াল টু হচ্ছে 4,600 ডিভাইডেড বাই 115। অতএব 50% ইকুয়াল টু কত? ঠিক আছে, 4,600 গুণ হচ্ছে 15 ডিভাইডেড বাই 115। দেখো তো 4,600 ইন্টু 15 ডিভাইডেড বাই 115, 600 আসছে। এই যে দেখো একবারে আনসার বের হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, যদি তুমি এই বেসিকটা বুঝে থাকো। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? এই ম্যাথটা ক্লিয়ার কিনা সবার? আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই খুব দ্রুত আনসার করতেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। মির্জাফর 600 বলছো, সত্যজিৎ বিশ্বাস 600। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার ভাইয়া। আরিফা সুলতানা তানিয়া বলছে ক্লিয়ার ভাইয়া। কানিস ফাতেমা ক্লিয়ার। সুমাইয়া বিনতে মাসুদ বলছে ভাইয়া এটা আরেকটু বলেন। ওকে, থ্যাংক ইউ। আমি আবার বলতেছি এটা, তারপরে ওই বেসিকটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ,
বিষয়টা হচ্ছে দেখো, আমরা কোনো একটা জিনিসের মূল যেটা সেটা আমরা 100% ধরি। ধরো আমি বললাম 20% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 80% দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখান থেকে মূলটা বের করতে চাও 100%টা বের করতে হবে, এরকম সিস্টেম। তো 4600 এটা কিভাবে আসছে? ভ্যাট সহ আসছে। তাহলে আমার মূল দাম হচ্ছে মিষ্টির হচ্ছে 100% আর ভ্যাট হচ্ছে 15%। এই টোটাল আমার দেওয়া আছে হচ্ছে কত? 4600 টাকা। তার মানে আমার হলো 115% হচ্ছে আমার 4600। এখান থেকে আমি যদি 1% বের করি, 4600 ডিভাইডেড বাই 115, এখন আমার ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট হচ্ছে এখানে 15%। এখন 15% বের করার ডিরেক্ট আনসার বের হয়ে যাবে। তাহলে 15% কত হবে? 4600 ইন্টু 15 ডিভাইডেড বাই 115। এখন তুমি এটা ওই যে এক্স এর নিয়মে করতে পারো। হ্যাঁ, ধরো আমি ধরলাম কি, মিষ্টির মূল দাম এক্স, ভ্যাট হচ্ছে এক্স এর 15%, এক্স এর 15%, দিস ইজ ইকুয়াল টু 4600। এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, তাহলে মিষ্টির মূল দাম বের হবে। মিষ্টির মূল দাম, এই যে টোটাল থেকে মিষ্টির মূল দাম বাদ দিবা, তাহলে ভ্যাট বের হবে। এই লেংদি প্রসেসেও তুমি করতে পারবা, বাট এই যে তোমার জন্য 10 সেকেন্ডে এটা সিস্টেম। বুঝছো কিনা বলো? ক্লিয়ার ক্লিয়ার, অসম ভাইয়া, ওফ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসি নেক্সট। কোন সংখ্যার 39% হতে 39 বিয়োগ করলে বিয়োগফল 39 হবে? মোস্ট ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কোন সংখ্যার 39% হতে 39 বিয়োগ করলে বিয়োগফল 39 হবে? ঠিক আছে, লাকি নাম্বার। ওকে, দেখো আমি এইটার ক্ষেত্রে অনেকে অপশন টেস্ট করে করতে পারবে। হ্যাঁ, 200 নিলা, 200 39% বের করলে, ওখান থেকে 39 বাদ দিলা, দিয়ে দেখো যদি 39 হয় তাহলে হবে। অথবা এক্স ধরে নিতে পারো। ধরি আমি এক্স এর 39% থেকে 39 বিয়োগ করলে 39 হবে। এই যে সমীকরণ লিখলাম, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করো। তাহলে এক্স এর 39% মানে কি? এক্স ইন্টু 39 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 39 প্লাস হচ্ছে 39। তাহলে এখন এক্স ইকুয়াল টু কি হবে? 39 প্লাস 39 কত আসে? 39 প্লাস 39, দিস ইকুয়াল টু 78। তাহলে 78 ইন্টু 100 ডিভাইডেড বাই 39, 200। রাইট আনসার আছে 200। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে 200। ওকে, নেক্সট। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়? সেম সিস্টেম, এটাও হবে রাইট আনসার 200। নেক্সট, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে আমার 12% হচ্ছে 96। ওই যে সেম সিস্টেম, 12% কত? 96। তাহলে এখান থেকে তুমি 100% বের করো, অতএব 1% ইকুয়াল টু কত? 96 ডিভাইডেড বাই 12। অতএব 100% ইকুয়াল টু কত হবে? 96 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এখন ইজিলি এগুলো ক্যালকুলেশন করতে পারবা। আমার কত আসতেছে? 800 আসতেছে। তাহলে এটা কত হবে? 800। এই যে রাইট অ্যান্সার 800। ঠিক আছে, একদম ইজি ভাইয়া। তোমার শতকরার যদি এই বেসিক গুলো থাকে, তুমি শতকরা প্লাস লাভ ক্ষতির যতগুলো অঙ্ক আছে ইজিলি করতে পারবা। আমি মনে করি এই যে 100%-এর যে বেসিকটা আছে, কয়েক সেকেন্ডের মধ্যে। নেক্সট, 144 কোন সংখ্যার 40%? হ্যাঁ, 144 হচ্ছে কোন সংখ্যার 40%? তার মানে 40% হচ্ছে 144। তাহলে 40% যদি 144 হয়, তাহলে 1% হবে 144 ডিভাইড বাই 40 গুণ হচ্ছে 100%। বের করো, 144 গুণ হচ্ছে 100 ডিভাইড বাই 40। ঠিক আছে, 144 ইন্টু 100 ডিভাইডেড বাই 40, দিস ইকুয়াল টু 360। রাইট অ্যান্সার কি হবে? 360। পায়েল না 360। ওকে, আরিফা সুলতানা তানিয়া 369 লেখছে আবার। নাসিমা নাসরিন 360। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আসি নেক্সট।
একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:4 হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে কত? 5:4। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 5 আর 4 হচ্ছে ক্রয় মূল্য। এখন বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত, তাহলে যেটার বলবে সেটা নিচে। ক্রয় মূল্য তাহলে 4, ক্রয় মূল্য হচ্ছে 4, বিক্রয় মূল্য হচ্ছে 5 × 100 দাও, তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি ক্যান্সেল আউট করো 25 125%, তাহলে আনসার কত হবে? খ নাম্বার 125%। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কানিজ ফাতেমা 125, এমনি আজিজুল হক 125%। উর্মি সাদের বলতেছে আমি আনসার শুধু দিচ্ছি না, দেওয়া আছে তাই। আচ্ছা, এখানে বোল্ড করা আছে না, সমস্যা নাই, ম্যাথ করে মিলাবা আর কি। তোমরা ম্যাথ করো, করার পরে আনসার দাও। ম্যাথ না করে আনসার দিও না, মনে করো এটা নাই, এটা ভুল আনসার। হ্যাঁ, মনে করবা এটা হচ্ছে ভুল আনসার। ওকে, এখন আসি নেক্সট। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? হ্যাঁ, কি বলছে? পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, তার মধ্যে সে 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে আমার টোটাল প্রশ্ন হচ্ছে 75, শুদ্ধ উত্তর দিয়েছি 60টি × 100, তাহলে যেটা হবে রাইট অ্যান্সার, সেটা রাইট অ্যান্সার হবে গ নাম্বার। নেক্সট, 5 টাকায় 6টি দ্রব্য কিনে 6 টাকায় 5টি দ্রব্য বিক্রয় করলে শতকরা লাভের হার কত হবে? ঠিক আছে, আমার দেখো এখানে কি বলছে, 5 টাকায় 6টি দ্রব্য কিনে 6 টাকায় যদি 5টি দ্রব্য বিক্রয় করে তাহলে শতকরা লাভের হার কত? তাহলে আমি আগে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করে ফেলি। হ্যাঁ, একদম ইজি। তাহলে 6টার দাম কত? 6টির দাম হচ্ছে 5 টাকা, অতএব একটির দাম কত হবে? 5/6 টাকা, 5/6 টাকা। ঠিক আছে, এটা আমার কিসের দ্রব্য? ক্রয় মূল্য। এটা আমার হচ্ছে 5/6 হচ্ছে ক্রয় মূল্য। আবার 5টি দ্রব্য বিক্রয় করে 6 টাকায়, যদি 5টি দ্রব্য বিক্রয় করে তাহলে 5টির দাম হচ্ছে কত? 6 টাকা। 5টির দ্রব্য হচ্ছে 6 টাকা, একটির দাম কত হবে? 6/5 টাকা। এটা আমার কি? বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমার সোল্ড প্রাইস, আর এটা হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, এখন আমার লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 6/5 মাইনাস হচ্ছে 5/6, এটা হচ্ছে আমার লাভ। তাহলে যদি আমি লসাগু 30, 36 মাইনাস হচ্ছে 25, ঠিক আছে, তাহলে 11/30, তাই না? 11/30। এখন লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 5/6 ইন্টু হচ্ছে 100%, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তাহলে 11/30 ইন্টু 6/5 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমি 6 দ্বারা যদি গুণ করি 6 5, তাহলে কত আসতেছে? এটা 11 ইন্টু 6 ইন্টু 100 ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে 5, 44 আসতেছে, ইজ ইকুয়াল টু 44%। হ্যাঁ, এটা হচ্ছে ঘ নাম্বার। ওকে, ওকে, নেক্সট। 8টি প্যান্টের ক্রয় বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তাহলে এক্ষেত্রে কি করবা? এক্স এক্স ধরতে পারো, যে আমার 10টি প্যান্টের ক্রয় মূল্য কত? এক্স টাকা। আমি ধরে নিলাম 10টি প্যান্টের ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা। হ্যাঁ, এখন একটি প্যান্টের ক্রয় মূল্য কত হবে? x/10 টাকা। আমি এটা কি বের করছি? কস্ট প্রাইস। এখন আমার সোল্ড প্রাইস বের করব। এখন আমি 8টি প্যান্ট কত টাকায় বিক্রি করব? x টাকায়। তাহলে আমার
8টি প্যান্টের, আমি এত কিছু লিখতেছি তোমাদের লেখার প্রয়োজন হবে না, জাস্ট ক্যালকুলেশন করবা। এই যে x/10 আর এখানে x/8 আসবে, তারপরে বিয়োগ করবা, উপরে দিবা হচ্ছে লাভ, নিচে দিবা হচ্ছে ক্রয় মূল্য, দিয়ে 100% বের করবা। কয়েক সেকেন্ড লাগবে ম্যাথ গুলো করতে, ঠিক আছে? তাহলে 8টি প্যান্টের বিক্রয় মূল্য কতটুকু? বিক্রয় মূল্য হচ্ছে x টাকা, ঠিক আছে? অতএব একটি প্যান্টের বিক্রয় মূল্য কি হবে? x/8 টাকা। এখন আমার লাভ মানে কি? বিক্রয় মূল্য x/8 মাইনাস হচ্ছে ক্রয় মূল্য x/10। তাহলে এখানে লসাগু যদি কত হয়, 8 আর 10 না 40 হবে, তারপরে 8 5 5x মাইনাস হচ্ছে 10 4x দিস ইকুয়াল টু হচ্ছে x/40। এটা আমার কি? লাভের পরিমাণ। এখন আমি শতকরা কিভাবে করব? লাভ x/40 ডিভাইডেড বাই কি? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে x/10, x/10 ইন্টু হচ্ছে 100%। তাহলে x/40 ইন্টু 10/x ইন্টু 100, x x ক্যান্সেল আউট, 10 হলে 4, তাহলে 1/4 ইন্টু 100 মানে হচ্ছে 25%। দিস ইজ ক নাম্বার আনসার। ওকে, 25%। 18 নাম্বারটা কি হয়েছে? 44%। এই যে দেখো, 6টির দাম হচ্ছে 5 টাকা, অতএব একটির দাম কত হবে? 5/6 টাকা। এখন বিক্রয় মূল্য দেখো, 5টি আবার কত টাকায় বিক্রি করছি? 6 টাকায়। 5টি দেখো 6 টাকায় আবার কি করছি? 5টি বিক্রি করছি, তাহলে 5টার দাম 6 টাকা, অতএব একটার দাম কত? 6/5 টাকা। তাহলে লাভ কি হবে? লাভ সমান হবে আমার বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 6/5, ক্রয় মূল্য কত? 5/6, তাহলে আমার 11/30 আমার লাভ। এখন আমি কিভাবে শতকরা হিসাব করি? শতকরা ইকুয়াল টু লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। শতকরা ইকুয়াল টু কি? শতকরা ইকুয়াল টু হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে 100, ক্রয় মূল্য গুণ হচ্ছে 100%, ঠিক আছে? এখন এখানে লাভ কত হয়েছে? 11/30 ডিভাইড বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5/6, 5/6 ইন্টু হচ্ছে 100। এখন এটাকে ক্যালকুলেশন করো, দেখো 44% আসবে। ওকে, এখন আসি, এক হালি ডিম 24 টাকায় ক্রয় করে 2টি ডিম 15 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, এক হালি ডিম 24 টাকায় ক্রয় করছি, তার মানে 4টি কলার দাম, সরি 4টি ডিমের দাম, 4টি ডিমের দাম হচ্ছে 24 টাকা, ঠিক আছে? অতএব একটি ডিমের দাম কত হবে? 24/4, 6 টাকা। একটি ডিমের দাম কত? 6 টাকা। আচ্ছা, আমি 2টা ডিমের দাম বের করলাম, তাহলে 6 দুগুণ 12 টাকা। এটা আমি এত কিছু করা লাগবে না, 4টা ডিমের দাম 24 হলে 2টা ডিমের দাম অলরেডি 12 টাকা হবে, এমনি মুখে মুখে করা যাবে, জাস্ট আমি প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে? এখন 2টা ডিম আমি 15 টাকায় বিক্রি করছি, কিনছিলাম কত টাকা? 2টা ডিম 12 টাকায়, তাহলে লাভ কতটুকু? কিনছিলাম আমি 12 টাকায়, বিক্রি করছি 15, 15 মাইনাস 12 3 টাকা, লাভ কত টাকা? 3 টাকা। শতকরা কত লাভ হবে? শতকরা কিভাবে বলছি? 3, নিচে ক্রয় মূল্য কত? 12 গুণ 100, ঠিক আছে? 3/12 ইন্টু 100 দিস ইকুয়াল টু 25%। এই যে 25% লাভ, ঘ নাম্বার আনসার, ঠিক আছে? ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিল? সিস্টেম দেখো একই। 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে, তার মানে এটা কত ছিল? 80%। আসলে 80%-এর দাম হচ্ছে 144 টাকা, তাহলে কলমটির দাম কত ছিল? মানে কি 100% বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল কত হবে? 144 ডিভাইডেড বাই 80, অতএব 100% ইকুয়াল কত হবে? 144 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 80, ঠিক আছে? একশো 144 ইন্টু 100 ডিভাইডেড বাই 80 দিস ইকুয়াল টু 180, 180, ঠিক আছে? এই যে ক নাম্বার আনসার, ঠিক আছে?
180, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তৈয়বা তুফা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি মনে হয় মাত্রই ক্লাসে আসছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসটা এখন থেকে করো, পরে বাকিগুলো দেখে নিও। হ্যাঁ, এখন আসি নেক্সট। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, এরকম ক্ষেত্রে একদম ইজি সিস্টেম। আমি ধরে নিলাম ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা, ঠিক আছে, 28% ক্ষতি মানে কি, আমি 28 বাদ দিলাম, 100 টাকায় 28 টাকা ক্ষতি, তাহলে আমার কত আসে? আমার আসে 72 টাকা। তাহলে এটা আমার কি বিক্রয় মূল্য। বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 72, ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 72 হয় আর আমার ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে আমার এটা হবে অনুপাত। এখন এটাকে আমি কি করব, ভাগ করব। উভয় দিকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, উভয় দিকে আমি 4 দ্বারা ভাগ করব, তাহলে 72 ভাগ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 18। তাহলে 18 অনুপাত এখানে 25। তাহলে আমার রাইট অ্যান্সার হবে ঘ নাম্বার, ঠিক আছে। ওকে, নেক্সট। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 8:10, লাভের পরিমাণ কত? আচ্ছা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 8:10, লাভের পরিমাণ কত হবে, এটা কিভাবে বের করবা বলো দেখি। ক্রয় মূল্য দেওয়া আছে, মনে করো সাপোজ এটা তুমি 8, বিক্রয় মূল্য কতটুকু 10, বিক্রয় মূল্য কত 10, তাহলে 10 মাইনাস 8 দাও, ইজিলি করা হবে 2, তাহলে 2/8 গুণ হচ্ছে 100, পার্সেন্টেজ দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। 2/8 ইন্টু 100 দিস ইকুয়াল টু 25%, একদম ইজি। হ্যাঁ, সি ইউনিটে দেখো, তুমি যদি বিগত 2 বছরের কোশ্চেন দেখো, দেখো এখানে কোন কোশ্চেনটা হার্ড আমাকে একটু বলো, যে ভাইয়া আমার এই কোশ্চেনটা আমাকে হার্ড লাগতেছে, এটা আমি মনে হয় পারবো না, এরকম দেখাও আমাকে। সবগুলো ইজি ভাই, এরকমই কোশ্চেন। হ্যাঁ, অযথা তুমি এত প্যানিক হওয়ার কিছু আছে, এত ডিপ্রেসড হওয়ার কিছু আছে যে আমি পারবো কিনা, হার্ড হার্ড আসবে এই সেই হ্যান ত্যান, এগুলো না। মোট কথা হচ্ছে এখন তোমার মাথা ঠান্ডা আছে, এই কারণে এই কোশ্চেনগুলোকে তোমাকে ইজি মনে হচ্ছে, বাট পরীক্ষার হলে ডিপ্রেসড হওয়ার কারণে সেম কোশ্চেন তোমাকে হার্ড মনে হচ্ছে। দিস ইজ রিলেটিভিটি, আপেক্ষিকতা, বুঝছো। এখন আসি নেক্সট। কোন বই 40 টাকায়, কোন বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? দেখো এই ম্যাথটা অনেক লেংদি প্রসেস। দেখো এই ম্যাথটাই কিন্তু অনেকের কাছে, তোমাদের মধ্যে এখনো অনেকে আছে এই ম্যাথটা পারবে না, তাদের কাছে অনেক হার্ড মনে হচ্ছে, ঠিক আছে। আবার কিছু স্টুডেন্ট আছে তোমাদের কাছে এটা অঙ্কই মনে হচ্ছে না, পানির মতো। পার্থক্যটা হচ্ছে তুমি প্র্যাকটিস করছো, সে প্র্যাকটিস করে নাই, এটাই। এখন দেখো এটা কিভাবে ইজি সিস্টেমে করা যায়। আরমান চৌধুরী বলছে ভাইয়া কাইন্ডলি আরেকবার বুঝিয়ে দেন 23 নাম্বারটা। দেখো কি বললাম, সেম অঙ্ক, কেউ বলতেছে এটা ইজি, কেউ বুঝতে পারতেছে না। হ্যাঁ, তো যারা বুঝতে পারতেছো না তাদের জন্য হতাশার কিছু নাই, তোমরা বারবার প্র্যাকটিস করো। 23 নাম্বার ম্যাথটা কোনটা দেখি, 23। আচ্ছা, এটা দেখো কিভাবে করছো। আচ্ছা, তোমার জন্য আমি একটু ধরে নেই। দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমি তাহলে 8x ধরে নিলাম, বিক্রয় মূল্য হচ্ছে 10x ধরে নিলাম। বিক্রয় মূল্য বা সোল্ড প্রাইস হচ্ছে 10x, আর কস্ট প্রাইস ক্রয় মূল্য হচ্ছে 8x ধরে নিলাম। আচ্ছা, এখন লাভ বা প্রফিট কি হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 10x মাইনাস হচ্ছে 8x দিস ইকুয়াল টু কি হবে, 2x হবে। এটা আমার কি লাভ। এখন পার্সেন্টেজ কিভাবে বের করে, পার্সেন্টেজ শতকরা কিভাবে বের করে, প্রফিট ডিভাইডেড বাই কি, কস্ট প্রাইস। এটা আমার হচ্ছে পার্সেন্টেজ বের করার সিস্টেম। প্রফিট কত আমার 2x ডিভাইডেড বাই কস্ট প্রাইস কত আমার 8x ইনটু হচ্ছে 100% শতকরা। তাহলে আমার x ক্যান্সেল আউট, এখন 2/8 ইন্টু 100 দাও, 25% আসবে, ঠিক আছে। দেখো তো এখন বুঝছো কিনা, আমি তোমার জন্য এখন ফর্মুলা সহ লিখে দিলাম। হ্যাঁ, ট্রেন ঐকিক নিয়ম এগুলো আমরা সামনের ক্লাসে করব। হ্যাঁ, সামনের ম্যারাথন ক্লাসে করব। আজকে মোটামুটি এই টপিক শেষ করব, অনুপাত সমানুপাত, তারপরে আরো অনেক টপিক আছে। আমরা এখন কব 23-এ আছি, আচ্ছা মাস পর্যায়ে আছি আমরা। হ্যাঁ, আরমান চৌধুরী বলছে ক্লিয়ার বস, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট,
তাহলে কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। হ্যাঁ, 20% ক্ষতি হয়। তার মানেটা কি আসলে? এটা আসলে 100 মাইনাস 20 দাও কত, 80%-এর দাম। এটা হচ্ছে 80%-এর দাম 40। তাহলে তুমি বের করো 80% ইকুয়াল টু হচ্ছে কত, 40। 80% ইকুয়াল টু হচ্ছে 40। আমাকে বের করতে হবে কত, 40% লাভে, মানে কত, 140% বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল টু কত হবে, 40 ভাগ হচ্ছে 80। অতএব 140% ইকুয়াল টু কত হবে, 40 গুণ হচ্ছে 140 ডিভাইডেড বাই 80। দেখো তো কত হয়, 40 গুণ 140 ভাগ হচ্ছে 80, দিস ইকুয়াল টু 70। দিস ইকুয়াল টু 70। আনসার হবে দেখো ঘ নাম্বার। এখন এখানে কি করবে, যারা গ্র্যাজুয়ালি করবে, হ্যাঁ এখানে কিভাবে করবে, 40 টাকায় তাহলে তোমার আগে এটার ক্রয় মূল্যটা বের করবে। হ্যাঁ, 20% ক্ষতিতে তোমার হচ্ছে কত, বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তাহলে তোমার তারপর এখান থেকে ক্রয় মূল্য বের করবে, ক্রয় মূল্য থেকে আবার 40% লাভে বিক্রয় মূল্য বের করবে। 3টা ধাপে করতে হবে, 3 ক্যাটাগরিতে, ঠিক আছে, যদি তুমি গ্র্যাজুয়ালি করতে চাও। আর এখানে তুমি 3 লাইনে করতে পারবা, এটা আবার 1 লাইনেও করা যায়। আমি জাস্ট তোমাদের বারবার বোঝানোর জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই করতেছি, বাট এটা 10 সেকেন্ডে করা যাবে। এই যে 80%, এটাকে নিচে দিয়ে 140 দ্বারা গুণ করে দিলেই হবে। বাম পাশে যেটা থাকবে এটা এটার নিচে থাকবে, ঠিক আছে। প্রবলেম সলভিং কোশ্চেন কি ইংলিশে হবে? না, ইংলিশে হবে না। ইংলিশ বাংলা দুইটাই থাকবে, যার যেটা পছন্দ সেটাতে তুমি করতে পারবা, ঠিক আছে। বাট অ্যানালিটিক্যাল স্কিল মাস্ট, এটা ইংলিশ মিডিয়ামে হবে। অ্যানালিটিক্যাল স্কিল প্লাস ইংলিশ, ইংলিশ তো ইংলিশই থাকবে, নো অল্টারনেটিভস। বাট প্রবলেম সলভিং এর জন্য তোমাকে অল্টারনেটিভ থাকবে, এটা বাংলা এবং ইংলিশ দুইটাতেই হবে, ঠিক আছে। ওকে, এখন আসি নেক্সট। 20% ক্ষতি হয়, আচ্ছা কোনো বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 40% লাভ, এটা তো মাত্রই করলাম। ও 24 সেম কোশ্চেন চলে আসছে। নেক্সট, একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়? সেম সিস্টেম রে, 200 টাকায় ক্রয় করছি, 180 টাকায় বিক্রয় করছি, তার মানে 20 টাকা নিচে হচ্ছে 200 ইন্টু 100, এটা পারবা। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বইগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমার ক্ষেত্রে দেখো, একটি ত্রিভুজের পরিসীমা কিভাবে বলে, পরিসীমা মানে কি, কোন একটা জিনিসের পরিসীমা মানে হলো এই বিন্দু থেকে যদি আমি যাত্রা শুরু করি, দেখো যদি আমি কি করি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করি করে এই পুরোটা আবার ঘুরে এখানে আসতে যে দূরত্ব অতিক্রান্ত হবে সেটা আমার কি হবে, পরিসীমা হবে। তার মানে কি, এই দুই তিন বাহুর যোগফলের সমান। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমার পরিসীমা, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে এরকম, এটা যদি হয় এ বি সি ডি, তাহলে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। যদি এটা বর্গ হয় তাহলে 4a হবে, কারণ 4 বাহু। যদি এটা আয়ত হয় তাহলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। যদি আবার রম্বস হয় ওটাও 4a হবে, এরকম ইত্যাদি ইত্যাদি হবে আর কি, ঠিক আছে। এখন এখানে বলছে দেখো, এখানে কি বলছে দেখো তো, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, 3 বাহুর সমষ্টি দেওয়া আছে, 3 বাহুর সমষ্টি দেওয়া আছে এবং তাদের অনুপাত দেওয়া আছে। তাহলে এটি অনুপাতের সাহায্যে করতে হবে। বলে ক্ষুদ্রতম বাহু, আচ্ছা এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে যোগ করতে হবে, 3 যোগ 5 যোগ 7, অনুপাতের সমষ্টি বের করতে হবে, 5 3 8, 8 7 15। এখন এখানে ক্ষুদ্রতম অনুপাত কত, 3, তাহলে 3 ডিভাইডেড বাই অনুপাতের সমষ্টি কত, 15 গুণ এদের সমষ্টি কত, 45, ঠিক আছে। 3 15 45, সরি 15তে দিলে আমার আসতেছে এখানে কত, 3 3 3 9, রাইট আনসার হবে 9, গ নাম্বার। কি লেখছে এটা, ইশিকা 9, শাহরিয়ার আলম 9, ফাহমিদা ইমা 9, মোহাম্মদ হাবিব 9, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাসনিয়া বিনতে 9, তাসলিমা চৌধুরী 9, সাবরিনা সুলতানা সি বলছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, আগেরটা বাহু ছিল, এখন এটা হচ্ছে কোণ দেওয়া আছে, অনুপাত কত, 2:5:3 হলে ছোট কোণটির মান কত। এখন আমরা জানি বা তোমাকেও জানতে হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ বা 1 সরল কোণ, ঠিক আছে। যে কোনো ভাষা ইউজ করা থাকতে পারে, 1 সরল কোণও যা, 2 সমকোণও একই জিনিস, এবং
সেখানে 180 ডিগ্রি সেটাও একই জিনিস, এবং রেডিয়ান এককে যদি হয় সেটা হবে পাই। হ্যাঁ, এটা আলাদা হিসেবে, এত জটিল আসবে না। যাই হোক, এখন বলছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 2:5:3 হলে ছোট কোণটির মান কত? ওই সেম সিস্টেম 2+5+3 এরকম একটা কোশ্চেন গত সেশনে আসছিল, 5 3 8 8 2 10। তাহলে এখন আমার নিচে হচ্ছে 10, সবচেয়ে ছোট কোণটা 2, তাহলে 2 ইন্টু হচ্ছে 180, তাহলে 180 10 দিয়ে কাটলে এখানে কত হবে? 18, 18 দুগুণ 36 ডিগ্রি। তাহলে আমার সবচেয়ে ছোট কোণটা হবে ক নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাপ কত হবে? ঠিক আছে, আচ্ছা, বৃহৎ একটা চতুর্ভুজের টোটাল 4 কোণের সমষ্টি কত এটা আবার জানতে হবে তোমাকে। একটা চতুর্ভুজের বা কোয়াড্রিলেটারাল যেটাকে বলা হয় ইংরেজিতে, এটাকে কি কয়টা কোণ থাকবে? টোটাল 4টা কোণ থাকবে। এই 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, বা 2 সরল কোণ বা 4 সমকোণ 360 ডিগ্রি। ঠিক আছে, ইউ মাস্ট নো ইট। এখন দেখো অনুপাতের সমষ্টি করো, 1+2+3, 1+2+3 আবার 2, 2 দুইটা আছে। হ্যাঁ, তাহলে 2 এর আগে 3, 3 2 5, 5 3 8, সমষ্টি হচ্ছে 8। 8 কি বলছে? বৃহত্তম কোণ। বৃহত্তম অনুপাত কত? 3। 3 গুণ হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, এখানে এখন ক্যালকুলেশন করো, আনসার বের হয়ে যাবে। 135 আনসার হচ্ছে ঘ নাম্বার। ওকে ওকে নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয়ের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়, ছোট সংখ্যাটি কত হবে? খেয়াল করো, অনুপাত কত? 7:11। সংখ্যা দুটির উভয়ের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, আমি যদি এটাকে 7x ধরি, এটাকে আমি যদি 11x ধরি, ঠিক আছে, এখন কি বলছে? সংখ্যা দুটির উভয়ের সাথে যদি আমি 7 যোগ করি, উভয়ের সাথে কত যোগ করব? 7 যোগ। 7x এর সাথে 7 যোগ করলাম, তাহলে যে অনুপাত হবে, অনুপাত 11x এর সাথে আমি যদি 7 যোগ করি, এই দুটার অনুপাত কত হবে? 2:3 হবে। ঠিক আছে, এখন অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে 7x + 7 ডিভাইডেড বাই 11x + 7, দিস ইজ ইকুয়াল টু 2/3। সরি ফর, হ্যাঁ, আমি বারবার ইংরেজির মধ্যে বাংলা লিখতেছি, বাংলার মধ্যে ইংরেজি লিখতেছি। এর মেন কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়াম মাস্ট ম্যান্ডেটরি হওয়ার কারণে এখানে বারবার ইংরেজি লিখতে হয়, বাট এগুলো বাংলা মিডিয়াম হওয়ার কারণে এখানে আবার বাংলা লিখতে হয়, এই জন্য মিক্স হয়ে যায়। ঠিক আছে, আমি এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এখন দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, কোনাকুনি গুণ যেটাকে বলে, তাহলে 3 সাথে 21 এক্স প্লাস 3 সাথে 21, দিস ইজ ইকুয়াল টু 11 দুগুণ 22x প্লাস 7 দুগুণ 14। ঠিক আছে, সমীকরণের নিয়মে আর কি ক্রস মাল্টিপ্লিকেশন। এখন তুমি কি করবা? 21x মাইনাস হচ্ছে 22x, দিস ইজ ইকুয়াল টু 14 মাইনাস হচ্ছে 21। হ্যাঁ, হো হো, 21 থেকে 22 বাদ দিলে -x, 14 থেকে 21 বাদ দিলে কত হবে? -7 না? -7, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে? 7 আসতেছে। কি বলছে এটা? ছোট সংখ্যাটি কত? একটু মনে হয় ভুল হচ্ছে, ছোট সংখ্যাটি 49 বলছে। 49, সবাই দেখছি 49 বলতেছে। আচ্ছা, অঙ্কটা আবার ভালো করে দেখি, একটু দেখো তো। দুটি সংখ্যার অনুপাত 7:11, 7:11, সংখ্যা দুটির উভয়ের সাথে যদি আমি কি করি? 7 যোগ করি, তাহলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হবে, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি যদি 49 হয়, দেখো আমরা 49 হলে অপশন টেস্ট করে দেখি, এটা পরে আসতেছি। এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা আমি পরে আসতেছি, আগে অপশন টেস্ট করে দেখি। হ্যাঁ, কোথাও ভুল হচ্ছে কিনা দেখো। 49 যদি হয়, 49 ভাগ 7, 7, তাহলে 7 11 77, 49 এবং 77 হবে, এবং 49-এর সাথে যদি আমি কি যোগ করি? 7 যোগ করি, এবং 77-এর সাথে যদি 7 যোগ করি, তাহলে অনুপাত 2:3 হয় কিনা? 9 এর সাথে হচ্ছে 56,
আর এখানে 84। এখন 56:84 করো, এখানে 2:3 আসে কিনা। 56 ভাগ হচ্ছে 28, 84 ভাগ 28, না আনসার ভুল আছে। ওকে, এই ম্যাথে একটু সমস্যা আছে, এটা স্কিপ করো। হ্যাঁ, নেক্সট দেখো, তিনটি সংখ্যার অনুপাত 4:5:6 এবং মধ্যম সংখ্যাটির বর্গ 225, বৃহত্তম সংখ্যাটি কত হবে? ঠিক আছে, কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5:6 এবং মধ্যম সংখ্যাটির বর্গ হচ্ছে 225। এখন দেখো 4x ধরো এটাকে, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 6x। ঠিক আছে, মধ্যম সংখ্যাটা কি 5x, এই 5x এর উপরে বর্গ করো, তাহলে কত আসবে? 225 আসবে। তাহলে এখান থেকে 25x², না 5 5 25, হ্যাঁ 25x² = 225। তাহলে x² কত হবে? 225 ভাগ হচ্ছে 25, দিস ইকুয়াল টু কত দেখো তো? 225 ভাগ হচ্ছে 25, দিস ইকুয়াল টু 9। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 3, √9 মানে হচ্ছে 3। এখন বলছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম অনুপাত কত? 6। তাহলে 6 এর সাথে আমি x কত পাইছি? 3 পাইছি। তাহলে 3 দ্বারা গুণ করো, 3 6 18, তাহলে আমার বৃহত্তম সংখ্যা হবে 18। ঠিক আছে, ওকে নেক্সট। ক অনুপাত খ ইকুয়াল টু 4:5, খ অনুপাত গ ইকুয়াল টু 2:3। ক এর নিকট 800 টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত? আচ্ছা, ক এর নিকট কত টাকা আছে? 800 টাকা আছে। কোথায়? ক, এই যে এখানে। ক অনুপাত খ হচ্ছে 4 এবং 5। আচ্ছা, এটা যদি আমি 4x ধরি, এটা যদি 5x ধরি, তাহলে ক এর অনুপাত কি 4x না? ক এর কত টাকা আছে? 800 টাকা। তার মানে 4x ইকুয়াল টু কত আছে দেখো তো? 800 টাকা আছে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত হবে? 800 ভাগ হচ্ছে 4, দিস ইজ ইকুয়াল টু কত হবে? উর্মি সাদিয়া বলছে আপনার মতো করছি 2:3 আসছে। হ্যাঁ, আসলে ঠিক আছে। হ্যাঁ, আমি দ্রুত করতেছি, হয়তো স্কিপ হয়ে গেছে কিছু একটা, কোনো সমস্যা নাই, আসলে ঠিক আছে। যদি আনসার আসে তাহলে ঠিক আছে। হ্যাঁ, 800 ভাগ হচ্ছে 4, দিস ইকুয়াল টু 200। তাহলে আমার এটা কি আসছে? এক্স এর ভ্যালু আসছে, তাই না? তাহলে আমার ক্ষয়ের টাকা কতটুকু আসবে? 5x। তাহলে 5 ইন্টু 200 দিস ইকুয়াল টু কত? 1000 টাকা। তাহলে এটা কিসের? ক্ষয়ের পরিমাণ। এটা কার? খ। এখন খ যদি 1000 পাই, আবার এখানে দেখো 2 আর 3 আছে, তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে 1000। 2x ইকুয়াল টু কত? 1000। তাহলে x ইকুয়াল টু কত? 500। তাহলে আমার 3x বের করতে হবে। তাহলে কারণ কি, এটা হচ্ছে 3, গড় টাকা কি 3 না? তাহলে 3 ইন্টু 500, 3 5 1500 টাকা। তাহলে রাইট আনসার কি হবে? 1500 টাকা হবে। ঠিক আছে, ওকে নেক্সট। 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি বলতে দেখো একটা জিনিস আছে, দেখো এ অনুপাত বি ইকুয়াল টু যদি বি অনুপাত সি হয়, হ্যাঁ, এরকম ক্ষেত্রে এ অনুপাত বি অনুপাত সিও লিখতে পারি আমি। আবার এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, এ বাই বি ইকুয়াল টু যদি বি বাই সি হয়, বি বি গুণ করলে বি স্কয়ার ইকুয়াল টু এসি হয়। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির একটা সিস্টেম। তাহলে মধ্যর বিটা কোথায় থাকে? মাঝখানে থাকে। এ অনুপাত বি অনুপাত সি, ঠিক আছে, এই যে বি মাঝখানে থাকে না, বিটা মাঝখানে, এটা হচ্ছে মধ্য। তাহলে এটা কি হবে? প্রথম এবং শেষ দুইটার গুণফলের সমান। তার মানে আমার বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 গুণ 16, 9 গুণ 16। ঠিক আছে, এখানে এ হচ্ছে 9, সি হচ্ছে 16। এখন দেখো 9 গুণ 16 করলে কত হবে? 144 হবে। তাহলে বি ইকুয়াল টু কি হবে? √144, দিস ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমার মধ্য সমানুপাতি হবে 12। ওকে, মোহাম্মদ সিফাত 12, রবি 12, জাহিদুল ইসলাম জুনায়েদ 12। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, 9450 টাকা 2:3:4 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? একদম ইজি, অনুপাতের সমষ্টি বের করবা,
তারপর সেখান থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করে বিয়োগ করে দিবা, রাইট অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, নেক্সট, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। প্রথম অবস্থায় দেখে কঠিন মনে হইতে পারে। দেখো তুমি 20টা কি তার আয়, এটা হচ্ছে আয়, এবং ব্যয় হচ্ছে 15, তাহলে সঞ্চয় কত? 12x মাইনাস 15x দিস ইকুয়াল টু কত? 5x। ঠিক আছে, আমি এক্সটা ধরে নিয়েছি আর কি। তাহলে 5x হচ্ছে তার সেভিংস বা সঞ্চয়, সেভিংস। ঠিক আছে, এখন বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? তার আয় কতটুকু? আয় ছিল হচ্ছে 20x, হ্যাঁ, তার সঞ্চয় কতটুকু? 5x। তাহলে শতকরা বের করতে বলছে, 100 দ্বারা গুণ করে দাও, x x ক্যান্সেল আউট, 5 দিয়ে হলো 4 হচ্ছে 20, 4 1/4 মানে কত? 25% আসবে। রাইট অ্যান্সার হবে ক নাম্বার। ওকে, 25%। কত এমএস ইউজ করা যাবে? 100 এমএস। তুমি 100 এমএস ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এর উপরে গেলা করতে পারবা না। নেক্সট 36, একটি শ্রেণীতে ছাত্র ছাত্রী অনুপাত হচ্ছে 9:13। হ্যাঁ, যদি কি হয়, যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? সিস্টেমটা কি দেখো, এটাকে তুমি ধরো 9x, এটা হচ্ছে 13x, তাহলে ছাত্রী কত? 13x, হ্যাঁ, আর ছাত্র কত? 9x। এখন কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি, তার মানে এই 13x ছাত্রীর সংখ্যাটা হবে ছাত্রের চেয়ে কতজন বেশি? 20 জন বেশি, মানে ছাত্রের সাথে 20 জন যোগ করলে ছাত্রীর সংখ্যা হবে। ঠিক আছে, এখান থেকে তুমি এখন x এর ভ্যালুটা বের করো, 13x মাইনাস 9x ইকুয়াল টু কত হবে? 20 হবে। ওকে, তাহলে 4x ইকুয়াল টু কত? 20, x ইকুয়াল টু কি হবে? 20 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5, x এর ভ্যালু কত? 5। এখন বলছে আমার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যা যদি বের করতে চাও, আমার 9x, আগে তুমি ছাত্রটা বের করো, 9 ইন্টু কত বের হয়েছে? x এর ভ্যালু 5, 5 নং 45 জন হচ্ছে আমার ছাত্র, ছাত্রী কত? 13x, তাহলে 13 ইন্টু 5, 5 13 কত? 65 না? 65, তাহলে 65 প্লাস হচ্ছে 45, তাহলে কত হচ্ছে আমার? 110 জন। রাইট আনসার হবে ঘ নাম্বার। ক্লিয়ার? Okay, no problem. What a little bit. A little mistake happens. No problem. পাওয়ার সাপ্লাই একটু ডিসকানেক্ট হয়ে গেছে আমার পায়ের টাচ লাগার কারণে। হ্যাঁ, ততক্ষণে আমি তোমাদেরকে একটু বলে নিই, তোমাদের মধ্যে অনেকেই হতাশ। হ্যাঁ, কেন হতাশ? ভাইয়া সি ইউনিটের কোশ্চেন কি আদৌ গত 2 বছরের মতো সহজ হবে? হ্যাঁ, আদৌ কি আমি যে প্রিপারেশনটা নিছি এটা কি আমার সিইউতে চান্স পাওয়ার জন্য যথেষ্ট কিনা? আবার অনেকের মধ্যে হতাশা হচ্ছে, ভাইয়া কাট মার্ক কত হইলে আমার একটা সিট কনফার্ম হবে? ভাই তোমার মাথায় এত কোশ্চেন কেন? তুমি এখন তোমার প্র্যাকটিস করার সময়। হ্যাঁ, তুমি কাট মার্ক এখন দেখে কি করবা? তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষার কোশ্চেনের উপর কাট মার্ক নির্ভর করবে। কোশ্চেন যদি ইজি হয় কাট মার্ক হাই হবে। হ্যাঁ, তোমাকে ওই শুরু থেকে প্রথম যে 510 জন মনে হয়, হ্যাঁ 640 ছিল, এখন 510 মনে হয়, এই 510 যেটা আছে তাদেরকে নিবে শুরুর দিক থেকে। এখন এটা 90 পেয়েও হতে পারে যদি কোশ্চেন ইজি হয়, আবার কোশ্চেন যদি হার্ড হয় অনেকে পাস করেও কি হইতে পারে? সিট পাইতে পারে। এরকম হয়েছে একবার। হ্যাঁ, গত 2 বছর আগে যারা পাস করছিল, হ্যাঁ তারাও সিট পাইছে, এরকম একটা রেকর্ড আছে। হ্যাঁ, সেটা তোমার ইয়াতে না, একটা সাব ইউনিটে আর কি। তো এরকম হতাশার কিছু নাই ভাইয়া, জাস্ট তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এখন তুমি সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে দুর্বলতাটা খুঁজে বের করা, আমার কোন টপিকের উপরে বেশি দুর্বলতা, সেই টপিকটাকে ধরে তুমি কি করবা? একদম অবস্থা তামা করে ফেলবা। হ্যাঁ, ফাইল না সেভ করছি আমাকে ক্লিক হয় নাই। নোট ফাইল সেভ করছি ওকে। শুভ ভাইয়া নাচতেছে বলতেছে।
ওকে, এটাতে ছিলাম, হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই, আমরা ইংলিশ নিয়ে পোলাপাইন টেনশনে আছে, বারবার ইংলিশে ক্লাস চাইতেছে। ঘুমাও ঘুমাও, জুয়েল ভাই ঘুমাইতে বলতেছে তোমাদেরকে, ঠিক আছে। ওকে দেখো, আমরা প্রায় শেষের পথে চলে আসছি। দেখো এটার ক্ষেত্রে কত আসছিল জানি, 110 আসছিল। ওকে নেক্সট, এখন আসি 7:5 এবং 8:9 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। ধারাবাহিক অনুপাতে কিভাবে প্রকাশ করে ভাইয়া? এই যে 5 এবং 8 এই দুটা লসাগু কত দেখো তো, 5 8 40। এখন লসাগু দ্বারাকে কি করতে হবে, 40 বানাইতে হবে দুইটাকেই। তাহলে এখানে যদি 40 বানাইতে চাও তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 8 দ্বারা যদি গুণ করো তাহলে 7 অনুপাত 40। এটা এখন কি বানাইতে হবে, 40 বানাইতে হবে। তাহলে 5 দ্বারা গুণ করতে হবে, 5 8 40, 5 9 45। এখন দেখো তো এটা মিলছে কিনা। তাহলে 56 অনুপাত 40 অনুপাত হচ্ছে 45। এই যে আনসার হচ্ছে ক নাম্বার। ওকে 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 নেক্সট, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 25,000 টাকা বিনিয়োগ করে একটি বইয়ের দোকান খোলে। কিছু মাস পর এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 15,250 টাকা লাভ হলে বি 7,500 টাকা পায়। এ কত মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে? আচ্ছা, বিনিয়োগের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কি বের করতে হয়, আগে বিনিয়োগের অনুপাত বের করতে হয়। বিনিয়োগের অনুপাত বের করার পরে আমার সেই অনুপাতে লাভটা বন্টন হয়, ঠিক আছে। এখন বিনিয়োগের অনুপাত বের করার সময় আরেকটা খেয়াল রাখতে হবে যে কে কত সময় ধরে বিনিয়োগ করছে, এই সময় দ্বারা আবার গুণ হবে টাকার পরিমাণকে, ঠিক আছে। এখন এটাকে একটু যদি তুমি সমীকরণ আকারে করো, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে কত 20,000 টাকা দিয়ে এবং বি হচ্ছে 25,000 টাকা বিনিয়োগ করে, হ্যাঁ। এখন কি করছে, এ আরো কিছু মাস পরে আরো কত টাকা বিনিয়োগ করছে, 10,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে বি এর 25,000ই আছে, হ্যাঁ। বছরের শেষে লাভ হয়েছে 15,250 টাকা। এর মধ্যে বি পাইছে হচ্ছে 7,500 টাকা। বি কতটুকু পাইছে, 7,500 টাকা। এখন দেখো তাহলে 15,250 আমার টোটাল লাভ, বছরের শেষে 15,250 টাকা লাভ হয়েছে, 15,250। এখান থেকে বি কতটুকু পাইছে, 7,500 টাকা পাইছে, 7,500। তাহলে আমি কারটা পাবো, এখন এরটা পাবো। এ কতটুকু লাভ পাইছে, এটা বের করো তো, কত 15,250 মাইনাস হচ্ছে 7,500 ইকুয়াল টু 7,750 টাকা কে পাইছে, এ পাইছে লাভ। এখন দেখো তাদের লাভের অনুপাতটা বের করো, আমার রিভার্স থেকে আসতে হবে, কারণ এখানে দেখো যদি তুমি বিনিয়োগের অনুপাতটা বের করতে চাও, এই যে 20,000 আছে না, 20,000 1 2 3 4, হ্যাঁ, 20,000 গুণ 20,000 দেখো যোগ সে আরো কতটুকু নিয়ে আসছে, 20,000 হচ্ছে আমার 12 মাসের জন্য বিনিয়োগ করছিল। বাকি যে 10,000 টাকা, 10,000 এটা সে কত মাসের জন্য বিনিয়োগ করছে এটা বলা নাই, আমি ধরলাম এটা হচ্ছে সে এক্স মাসের জন্য বিনিয়োগ করছে। তাহলে এই টোটাল হচ্ছে তার, এটা কার, এটা হচ্ছে আমার এর। এবং বি হচ্ছে কতটুকু, 25,000। বি হচ্ছে 25,000 গুণ সে এটা 12 মাসের জন্য বিনিয়োগ করছে। তাহলে এই যে আমার অনুপাত বের হইলো, এখান থেকে যে অনুপাতটা বের হবে এবং এখানে আমি লাভের যে অনুপাতটা বের করব, এখানে লাভের অনুপাত হচ্ছে এই অনুপাত, বি ইকুয়াল টু কত হবে, এ 7,750, 7,750 অনুপাত বি এর লাভ কত, 7,500। বি এর লাভ হচ্ছে 7,500, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যে অনুপাতটা পাইছো আর এখান থেকে যে অনুপাত পাইছো, এটা যদি তুমি সমীকরণ আকারে লেখো তাহলে এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে, ওটাই হবে আনসার, ঠিক আছে। এখন কোশ্চেন করতে পারো, ভাই এখানে 12 দ্বারা কেন গুণ হয়েছে, এখানে এক্স দ্বারা কেন গুণ হয়েছে। এটা হচ্ছে বিনিয়োগের অনুপাতের বের করার সময় বিনিয়োগের পরিমাণ গুণ সময় লিখতে হয়। এখন দেখো
সে বছরের শুরুতে 20,000 টাকা ইনভেস্ট করছে, তার মানে সেটা পুরা বছর খাটছে টাকাটা, তার মানে 12 মাস, এই কারণে এখানে 12 দ্বারা গুণ হয়েছে। সে মাঝখানে আরো 10,000 টাকা নিয়ে আসছে, এবং সে কত মাসের জন্য এটা ইনভেস্ট করছে এটা কিন্তু বলা নাই, এটাই বের করতে হবে, বা এটা আমার কি আলটিমেটলি বের করতে হবে। আমি ধরে নিয়েছি সে এটা এক্স মাসের জন্য বিনিয়োগ করছিল, তাহলে এক্স দ্বারা 10,000কে গুণ করলাম, করে যোগ করে দিলাম, এটা হচ্ছে আমার এ এর অংশ, এ এর পার্ট। এখন বি এর কতটুকু, বি হচ্ছে আমার, এটা হচ্ছে এ অনুপাত এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে বি হচ্ছে 25,000 টাকা পুরা 12 মাসেই এটা ইনভেস্ট করছে এবং 12 মাসেই এই ব্যবসাতে এটা খাটাইছে, ঠিক আছে। তাহলে আমার এই অংশটা ইকুয়াল টু, আমরা জানি বিনিয়োগের অনুপাত এবং লাভের অনুপাত সমান হয়, এটা আমার অংশীদারি অঙ্কের একটা ফর্মুলা, ঠিক আছে। এখন আমার লাভটা পাইছি আমি, এখন লাভের অনুপাত বের করছি 7,750 ইকুয়াল টু 7,750 অনুপাত হচ্ছে 7,500, এটাকে তুমি ছোট করে আরো করতে পারো, ঠিক আছে। এখান থেকে এখন জাস্ট তুমি কি করবা, ইকুয়াল দিয়ে, এই যে দেখো এখানে যে ইকুয়াল কত দিবা, 7,750 অনুপাত 7,500, এই যে সমীকরণ হয়ে গেছে না, অনুপাত মানে ভাগ, এটা উপরে যাবে লব হবে, এটা হর হবে, এটা লব হবে, এটা হর হবে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, তাহলে আনসার বের হয়ে যাবে, রাইট আনসার হবে 5, ঠিক আছে। আমি আর করলাম না, তোমরা এটা পারবা। ওকে, নেক্সট। জামাল ও কামাল একটি ব্যবসা শুরু করলো, যাদের জামালের বিনিয়োগ 3,000 টাকা এবং কামালের বিনিয়োগ 7,000 টাকা, বছরে তাদের মোট 2,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। আচ্ছা, এটা শুরুতে করানো উচিত ছিল, তাহলে তুমি বিনিয়োগের মূল জিনিসটা বুঝতে পারতা। তাহলে বিনিয়োগে দেখো 3,000 অনুপাত কত, 7,000, তাহলে আমি এটা আছে হলো 3:7, তাহলে এই 3:7 লাভ বন্টন হবে, লাভ হচ্ছে 2,000 টাকা, তাহলে আমার 3/7 3 10 গুণ হচ্ছে 2,000, ঠিক আছে। তাহলে 0 0 200 গুণ 3 3 600 টাকা, তাহলে জামালের হচ্ছে 600 টাকা, আর তাহলে এর কত হবে, তাহলে 7 ডিভাইড বাই 10 ইন্টু হচ্ছে 2,000, 0 0 7 1400 টাকা, তাহলে 600 এবং 1400, আনসার হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত, একদমই ইজি, পূর্ব রাশি হচ্ছে এটা, উত্তর রাশি হচ্ছে এটা, তাহলে 8, তাহলে 8x ইকুয়াল টু কত, 40, তাহলে x ইকুয়াল টু কত, 40 ভাগ হচ্ছে 8, দিস ইকুয়াল টু হচ্ছে 5। এখন আমাকে 15x বের করতে হবে, তাহলে 15x ইকুয়াল টু কত, 15 ইন্টু x, x এর মান কত, 5 5 15 75, তাই না। তাহলে রাইট আনসার কত হবে, 75, গ নাম্বার। ওকে, তাহলে এটা আমার লাস্ট কোশ্চেন, আর কোশ্চেন নাই। ওকে, এখন বলো অল ক্লিয়ার কিনা। ওকে, এখন আমাকে বলো কোথাও কারো কনফিউশন আছে কিনা, যদি না থাকে একদম ক্লিয়ার লেখো, ঠিক আছে। আজকে মোটামুটি আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলছি। ভাইয়া 38টা করায় দেন। ওকে, 38টা আমি করাই দিতেছি, বুঝছি। বলো 38 বাদে আর কারো কোথাও সমস্যা আছে। ওকে, নো প্রবলেমস। দেখো 38 নাম্বারটা করি, এই যে এইটা জাস্ট এখন ইকুয়েশনটা সলভ করলে হয়ে যাবে। দেখো 20,000 গুণ 12, 20,000 গুণ হচ্ছে 12, হ্যাঁ, কত হবে, 2,40,000। এটা কোথায় করি, পেজ নেওয়ার সিস্টেম আছে, এই যা
এ তো যাইতেছে না। আচ্ছা হুম হ্যাঁ, আরেকটা দেখো এখানে 20,000 গুণ 12 দিলে কত আসতেছে? 2,40,000। 2,40,000 প্লাস হচ্ছে 10,000 এক্স, 10,000 এক্স ডিভাইডেড বাই কত? 25,000 গুণ 12, 25,000 গুণ হচ্ছে 12, তাহলে এটা হবে 10,70,000, 2 লক্ষ, 3 লক্ষ। দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 7,750 ডিভাইডেড বাই 7,500। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলেই তো হচ্ছে। তাহলে আমি একবারে করে দেখাবো নাকি? এক্স এর এটা গুণ থেকে আবার এটা মাইনাস হবে, ডিভাইডেড বাই 100 হবে। আচ্ছা, এত দূর করলে ফলাফল আর বুঝবে না। ইকুয়াল টু 7,750 ইন্টু 3 লাখ, ঠিক আছে, ডিভাইডেড বাই 7,500। তারপরে এটা যোগ আকারে ছিল, এটা আবার এখানে বিয়োগ হয়ে যাবে, 2,40,000। এখন এটা দিয়ে যে আনসারটা বের হবে এটাকে 10,000 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। 7,750 ইন্টু 3, 1 2 3 4 5 ডিভাইডেড বাই 7,500 ইকুয়াল টু 3,10,000 মাইনাস হচ্ছে 2,40,000। 2,40,000 হইলে 3 4টা 0, 1 2 3 4, তাহলে আসতেছে 70,000। তাহলে আমার এক্স ইকুয়াল টু আলটিমেটলি আসতেছে 70,000 ডিভাইডেড বাই 10,000, 10,000, ঠিক আছে। তাহলে 1 2 3, তাহলে আসতেছে 7। তাহলে আমার সে 7 মাসের জন্য বিনিয়োগ করছিল। কয় মাস? রাইট আনসার কি আসছে? 7 মাস। কিন্তু কোশ্চেনটা তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো আমি একটু দেখো কি বলছে, কত মাস পরে সে 10,000 টাকা বিনিয়োগ করে। তোমরা যারা চিল্লাচিল্লি করতেছো তোমাদের আনসার 7 আর এখানে আনসার 5। আচ্ছা বলো, সে যদি 7 মাস বিনিয়োগ করে তাহলে বছরের শুরুতে 12 থেকে 7 বাদ দাও, কত হয়? 5 মাস। তার মানে সে 5 মাস পরে ইনভেস্ট করছে। দেখছো টেকনিকটা কোথায় ইউজ করছে তারা? তাহলে রাইট আনসার কি হবে? 5 হবে। কেন? কারণ সে তো টোটাল 7 মাস সময়ের জন্য বিনিয়োগ করছে, তাহলে সে কত মাস পরে বিনিয়োগ করছে বলো? তাহলে 12 থেকে 7 বাদ দাও, 5 মাস। তার মানে 5 মাস পরে সে বিনিয়োগ করছে। বুঝছো এবার? ওকে, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো আজকে আমাদের কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক শেষ হয়েছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা তাদের সবাইকে অভিনন্দন, কারণ এগুলো করার মাধ্যমে তোমার আসলে একটা কিন্তু বেসিক ওভারভিউ চলে আসছে এবং এগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। হ্যাঁ, আর এগুলোর বাইরে কিছুই আসবে না। তো তোমাদের প্র্যাকটিস যেভাবে এতদিন করে আসছো এইভাবেই সামনের দিনগুলোতে এইভাবেই করতে থাকো। আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের সবার প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।